গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। পর্বজ। আচ্ছা আলো, একটা কথা জিজ্ঞেস করি? আলো ফ্রেশ হয়ে হালকা খাবার খেয়ে কমফোর্টার জড়িয়ে মটকা মেরে বিছানায় পড়েছিল। তখন ফারাহ তার পাশে শুতে শুতে জিজ্ঞেস করল। আলো কমফোর্টারের ভেতর থেকে মাথা বের করে বলল, তুই আবার কবে থেকে অনুমতি নিতে শুরু করলি ফারু? না মানে আসলে মানে রেখে এখন বল, কি বলবি? ফারাহ একটু নড়েচড়ে ফিসফিসিয়ে বলল, তুই কি আধার স্যারের সাথে রিলেশন করছিস? আলোর চোখ দুটো বড়বড় হয়ে গেল। সে তড়াক করে উঠে বসে বলল, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। ছিহ ছিহ, আমি ওই নিরামিষ স্যারের সাথে প্রেম করতে যাব কেন? তোর মাথাটা ঠিক আছে তো? ওই লোক আদৌ প্রেমের জানে কিনা সন্দেহ গু। তাহলে তখন তোকে কোলে নিয়েছিল কেন? আলো ধপাস করে বালিশে মাথা রাখল। তার মানে ওই দৃশ্যটা দেখে ফেলেছে এই মেয়ে। কিন্তু সে তো আসল কথা বলবে না। তাই ধীর কণ্ঠে বলল, আসলে আমি তখন ভুলবশত সুইমিং পুলে পড়ে গেছিলাম। ওঠার সময় পায়েও ব্যথা পাই। তার ওপর আবার সাদাও পড়েছিলাম। আর স্যার তখন ফোনে কথা বলতে বলতে ওই দিক দিয়েই যাচ্ছিল। আমার অমন নাজেহাল অবস্থা দেখে ওই আর কি একটু সাহায্য করেছে এই। মানুষটা তেরা গম্ভীর হলে কি হবে? মনের দিক দিয়ে তো ভালো। আর উনি কখনোই মেয়েদের অসম্মান করে না। বিপদে কেউ পড়লে অবশ্যই সাহায্য করার চেষ্টা করে গি। তাই বলে সোজা কোলে? যেখানে ওই লোকটা কোনো মেয়ের আশেপাশেও যায় না গে। আলো হতাশ হয়। উবুর হয়ে বালিশের মাঝে মুখ গুজে নাক ঘষাঘষি করে বিড়বিড় করে বলল, এখন আমার মাথা না খেয়ে স্যারকে গিয়ে জিজ্ঞেস কর কেন আমাকে কোলে নিয়েছিল ও। ধমক খাওয়ার কোনো ইচ্ছে নেই আমার গু। তাহলে এখন চুপচাপ ঘুমা। আর আমাকেও ঘুমাতে দে গি। ফারাহ কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞেস করল, তুই কি আধার স্যারকে পছন্দ করিস? আলো ঘুমু ঘুমু কণ্ঠে বিড়বিড় করল, ওই বদমাইশ ঘাড়তারা লোকটাকে সবচেয়ে বেশি অপছন্দ করি আমি। আর একটা কথাও যদি বলেছিস তাহলে লাথি মেরে সোজা বেডের নিচে ফেলে দেব গু। ফারাহ আর কিছু বলল না। তবে তার মনে কিছু একটা নিয়ে খটকা রয়ে গেল। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। কারণ সে ওই পচা স্যারকেই পছন্দ করে। উমং ভীষণ পছন্দ। যাকে একটু না দেখলে তার হৃদয়টা ছটফট করে। এই যে এখনও সে ওই লোকটাকেই মিস করছে খুব। বাড়িতে থাকলে নিশ্চয়ই এখন সে ওই পচা স্যারের বুকে থাকত। আচ্ছা, ওই মানুষটা কি তাকে মিস করছে? নাকি সে বিহীন খুব শান্তিতে ঘুমিয়ে আছে? উমম হতে পারে। এখন তো আর কেউ উনাকে ডিস্টার্ব করছে না। আলো জোরে নিঃশ্বাস ছেড়ে অস্ফুট স্বরে বলল, আই রিয়েলি মিস ইউ পচা স্যার। পাহাড়ের চূড়ায় সূর্যের আলো উকি দিতেই সবাই শ্রীমঙ্গলের কাছে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা মাধবপুর লেকের উদ্দেশ্য রওনা দিয়েছে। ওখানে পৌঁছাতে একটু সময় লাগল বটে। তবে প্রকৃতির অশেষ সৌন্দর্যে সবাই মুগ্ধ হল। মেয়েদের পরনে জিন্স, টপস, টি শার্ট, জ্যাকেট ইত্যাদি ইত্যাদি রয়েছে। যেহেতু পাহাড়ি এলাকায় তারা এসেছে এবং যেখানে সেখানে পায়ে হেঁটে যেতে হবে তাই এ ধরনের পোশাক। আধার, তূর্ণ ও আরেকজন স্যার সবাইকে সাবধান করল বেশি দূর না যেতে এবং কোনো সমস্যা হলে অবশ্যই তাদেরকে জানতে। কারণ তারা তো আর সব স্টুডেন্টের পিছু পিছু যেতে পারবে না। সবাই নিজেদের মতো ঘোরাফেরা করে আনন্দ করবে, এটাই তো। সকল স্টুডেন্টরা দলবল বেঁধে হাঁটতে হাঁটতে সবকিছু উপভোগ করছে, ভিডিও করছে, ছবি তুলছে, আবার কেউ কেউ টিকটকও করছে। মাধবপুর লেকটি মূলত পাহাড় ঘেরা একটি জলাধার। এর চারপাশে রয়েছে ন্যাশনাল টি কোম্পানির মাধবপুর চা বাগানের উঁচুনিচু অসংখ্য টিলা। টিলাগুলোতে সারিবদ্ধ সবুজ চা গাছ আর লেকের স্বচ্ছ নীল জল মিলে এক চমৎকার নৈসর্গিক পরিবেশ তৈরি করে। এখানকার চারপাশ খুব শান্ত ও নিরিবিলি, যা মানসিক প্রশান্তির জন্য যথেষ্ট। এখানকার অন্যতম প্রধান আকর্ষণ হল এর লেকের টলটলে জলে ফুটে থাকা প্রচুর পরিমাণে নীল ও সাদা শাপলা ফুল। বিশেষ করে সকালে ফুটে থাকা ফুলগুলো সহ পুরো লেকটিকে চমৎকার সুন্দর লাগছে। সাথে ভীষণ মায়াবীও। আর সেই লেকের পাশেই মুগ্ধ চোখে তাকিয়ে থেকে গালে এক হাত রেখে দাঁড়িয়ে আছে আলো। তার কাছে এখন ফোন থাকলে সেও ছবি তুলত আর ভিডিও করত। কিন্তু খচ্চর স্যারটা তার ফোনের প্রাণ কেড়ে নিয়েছে। স্যারের কথা মনে হতেই আলো চট করে আশেপাশে তাকায়। সবাই যে যার মতো আনন্দ করতে ব্যস্ত। স্যার, লেকের দুই পাশে উঁচু উঁচু টিলা রয়েছে।
পর্যটকদের জন্য টিলার উপর ওঠার সিঁড়ি তৈরি করা আছে। ওপর থেকে পুরো লেক এবং ভারতের পাহাড়ের দৃশ্য স্পষ্টভাবে দেখা যায়। আর সেখানেই একমনে দাঁড়িয়েছিল আধার। তখন পাশ থেকে খুব পরিচিত এক মেয়েলি কণ্ঠস্বর শুনে ঘাড় ঘুরিয়ে তাকায়। আলোর পরনে সাদা লেডিস জিন্স, সাদা হাঁটুসমান টপস আর উপরে কালো লেডিস জ্যাকেট। পায়ে কালো স্নিকার্স, মাথার লম্বা চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধা, দুকানে ইয়া বড় বড় দুল, চোখে গা করে কাজল, ঠোঁটে হালকা লুড লিপস্টিক, নাকে থাকা ছোট্ট ডায়মন্ডের নোজপিনটা জ্বলজ্বল করছে, মাথার উপর সানগ্লাসও রাখা রয়েছে। দুহাতে চুড়ি দেখা গেল না, মেবি হাতার ভেতর লুকিয়ে রেখেছে। আধার কপাল কুঁচকে মেয়েটাকে পর্যবেক্ষণ করতে করতে বিড়বিড় করল। তুমি সবসময় সাদা আর আকাশি পরো কেন বলো তো? একথা শুনে আলো চট করে নিজের দিকে তাকায়। আজকে আবার কিছু দেখা যাচ্ছে নাকি? না, সব ঠিকঠাক আছে। সে ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে বলল। আপনার যেমন সাদাকালো পছন্দ ঠিক তেমন আমারও সাদা আকাশি পছন্দ। আধার নিজেও আজ সাদা শার্ট আর কালো স্যুট বুট পরেছে। অজান্তেই মেয়েটার সাথে ড্রেস আপ মিলে গিয়েছে তার। আধার আলোর ঠোঁটের নিচে থাকা তিলটার দিকে তাকিয়ে বলল। কিছু বলবে? আলো মাথা নাড়িয়ে বলল। হুম। আপনার ফোনটা দিন ঘু। কেন? ছবি তুলব আর ভিডিও করব। আপনি তো আমার ফোনটাকে মেরে ফেলেছেন। ফোনের জায়গায় তো আর তোমাকে মারিনি গি। সুযোগ পেলে ওই আমাকেও মারবেন ঘে। তাহলে এখান থেকেই তোমাকে নিচে ধাক্কা মেরে ফেলে দিই? আলো চোখমুখ কুঁচকে বলল। ঝগড়া না করে ফোনটা দিন। দেব না ঘি। আলোর মনটা খারাপ হয়ে গেল। সে ঘাড় ঘুরিয়ে নিচে তাকায়। যেখানে লেকের পাশে সবাই কি সুন্দর করে নিজেদের ছবি তুলছে। এসব দেখে আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর কিছু না বলে পিছনে ফিরে চলে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই নিজের চুলে টান পড়ল। এই এই আপনার কি সমস্যা বলুন তো? সবসময় শুধু আমার চুল ধরেই কেন টানাটানি করেন? পেছন থেকে চুল ধরাটাই একদম পারফেক্ট। এছাড়া আর কি ধরব? আলোর চোয়াল ঝুলে পড়ল। সে কোনো পাগলের পাল্লায় পড়েছে? এ তো যেখানে সেখানে শুধু তার চুলই টেনে ধরে। এই লোকটার জন্য না জানি কবে তার সব চুল ছিঁড়ে হাতে চলে আসে। আধার মেয়েটার চুলের ঝুঁটি ধরে টেনে কাছে নিয়ে এল, তারপর প্যান্টের পকেট থেকে একটা স্মার্টফোন বের করে সামনে বাড়িয়ে ধরে বলল। নাও। আলো ফোনটা হাতে নিয়ে উল্টেপাল্টে দেখতে দেখতে কপাল কুঁচকে বলল। এটা তো আপনার ফোন না। দেখে মনে হচ্ছে নতুন গু। এখন থেকে এটা তোমার ফোন। নিউ সিম কার্ড তোলা রয়েছে গি। আলো চমকে উঠল। কারণ এটা আইফোন 60। এত দামি ফোন যে তার, সেটা ঠিক হজম হচ্ছে না। মজা করছেন আমার সাথে? আধার বিরক্তিতে বলল। ফোন দিলেও দোষ, না দিলেও দোষ কে? না মানে এত দামি ফোন গু। তুমি না ছবি তুলতে পছন্দ করো? আর এটাতে ভালো ছবি আসবে। তাহলে এত আপত্তি করছো কেন? চোর ডাকাতের ভয় পেলে না হয় ঢাকায় ফিরে আরও একটি নরমাল ফোন কিনে দিব। আপাতত এখানে এটা দিয়েই যা করার করো। তবুও মাথা খেও না। আলো আর কিছু বলল না। তবে সে মনে মনে বেশ খুশি হয়েছে। আধার কোটের পকেট হাতরে দুটো ডেইরি মিল্ক চকলেট বের করে দেয়। আলো একগাল হেসে চকলেট নিয়ে জিজ্ঞেস করল। আপনি আমাকে এত চকলেট দিচ্ছেন কেন? আধার স্বাভাবিক গলায় জবাব দিল। কারণ আমি চাই তাড়াতাড়ি তোমার দাঁতে পোকা লেগে সব দাঁত পড়ে যাক। আলো শব্দ করে হেসে উঠে বলল। সমস্যা নেই। আপনি যত ইচ্ছে চকলেট দিন, আমি সব খাব। কারণ চকলেট আমার ভীষণ প্রিয়। তারপর দাঁত পড়ে গেলে না হয় নকল দাঁত লাগিয়ে নিব গো। আধার কিছু বলল না। আলো তার নিউ ফোনের ক্যামেরা অন করে স্যারের উদ্দেশ্যে বলল। লুক অ্যাট মি স্যার। আধার ভ্রু কুঁচকে তাকাতেই আলো ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। তারপর আবারও বলল। একটু হেসে সুন্দর করে পোজ দিন। আধার মুখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল। আমি ছবি তুলতে পছন্দ করি না মিস। কালো স্লার নিরামিষ, গোমরা মুখা, আনরোমান্টিক ব্যাডা কোথাকার। মুখ ফসকে ভুল জায়গায় সঠিক বাক্যগুলো বলে দিয়ে নিজের মুখ চেপে ধরল আলো। মেয়েটার এহেন কথা শুনে আধার চট করে ফিরে তাকায়। ততক্ষণে আলো উল্টো দিকে ঘুরে ভোদৌড় দিয়েছে। আধার চিল্লিয়ে উঠে বলল। পরে গিয়ে যদি কোনোরকম অঘটন ঘটিয়েছেন মিসেস খান, তাহলে আই সোয়ার আপনাকে মাথায় তুলে পাহাড়ের চূড়ায় থেকে নিচে আছাড় মারবগু। এই, তুই আইফোন কই পেলি?
বান্ধবীর কথা শুনে আলো আশেপাশের ভিডিও করতে করতে ধীর কণ্ঠে বলল, স্বামী দিয়েছে গু। শালুক আফসোসের সুরে বলল, আজ একটা বিদেশি সুগার ড্যাডি নেই বলে গি। আলো চট করে বলল, উনি মোটেও সুগার ড্যাডি নয়, অনেক সুদর্শন আর ইয়াং, লাইক আধার স্যারের উদাহরণ দিলেও যে ওই লোকটা তারই, শুধু তার ব্যক্তিগত পুরুষ। আলো আনমনে হেসে গ্যালারিতে ঢুকে তখনকার স্যারের তোলা ছবিগুলো বের করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল। তখন শুনতে পেল, তোর স্বামী সুগার ড্যাডি বলেই আমাদেরকে দেখাচ্ছিস না। আধার স্যারের মতো হট মা হলে নিশ্চয়ই এতদিন লুকিয়ে রাখতিস না গ। শালুকের কথা শুনে আলো চোখমুখ কুঁচকে বলল, ছিহ শালু, উনি আমাদের স্যার হন, উনাকে তো এইভাবে বলিস না। আর আমি আমার স্বামীকে দেখাব নাকি লুকিয়ে রাখব সেটা একান্তই আমার ব্যাপার। তোর যদি মনে হয় আমার স্বামী সুগার ড্যাডি, তাহলে তাই, কারণ আমি তোর মতো শুধু রূপ দেখে পাগল হই না, আমার রূপের থেকেও বেশি প্রয়োজন গুণের গু। শালুক কিছু বলতে যাবে তখনই ওখানে সোহান আসে। ছেলেটাকে দেখে তামান্না একটু নড়েচড়ে বসল। সোহান আলোর উদ্দেশ্যে বলল, আমার সঙ্গে একটু আসবে আলো। আলো লম্বা শ্বাস নিয়ে ফোনটা জ্যাকেটের পকেটে ঢুকিয়ে চুপচাপ সোহানের সাথে চলে গেল। আর তাদের যাওয়ার পথের দিকে তামান্না শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। পাহাড়ের উপর কিছু বেঞ্চ ও ছাতা দেওয়া বসার স্থান আছে, যেখানে বসে লেকের সৌন্দর্য উপভোগ করা যায়। সেখানে সোহান 2 কাপ চা নিয়ে এসে আলোর সামনে বসল। মেয়েটার দিকে 1 কাপ চা এগিয়ে দেয়, আলো ধন্যবাদ দিয়ে চায়ে চুমুক দিল। তখন সোহান ধীর কণ্ঠে বলে উঠল, একটা কথা বলি আলো। বলো। সোহান কিছুক্ষণ চুপ থাকল। তারপর শার্টের বুক পকেট থেকে একটা চিঠি বের করে আলোর দিকে এগিয়ে দিল। আমাকে চিঠি দিয়ে লাভ নেই সোহান, কারণ আমি বিবাহিত। আলো স্বাভাবিক গলায় বলল। সেটা শুনে সোহান মুচকি হেসে বলল, আই নো তুমি বিবাহিত। আর এটা তোমার জন্য নয়, অন্য একজনের জন্য। তাহলে আমাকে দিচ্ছ কেন? তাকে আমি বলতে পারছি না। সে যদি আমাকে রিজেক্ট করে দেয় তখন? আলো কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কি তাকে চিনি? খুব ভালো করে কি। আলো আর কিছু না বলে চিঠিটা নিয়ে পড়তে শুরু করল। তারপর হঠাৎই শব্দ করে হেসে উঠে বলল, এটা কিন্তু ঠিক না সোহান। তার মানে তুমি এটার জন্যই আমার সাথে ভাব জমাচ্ছিলে? সোহান মাথা নিচু করে হেসে বলল, হু। মুহূর্তেই আলো খিলখিল করে হেসে উঠে সোহানের মাথায় চাটি মেরে বলল, পাগল ছেলে, এটা আগে বলবে না আমায়? তাহলে এতদিনে মিঙ্গেল হয়ে যেতে গু। সোহান ঠোঁট কামড়ে হেসে 2টো গোলাপ এগিয়ে দিল। আলো সেগুলো নিয়ে বলল, আজ রাতে তোমার কাজ হয়ে যাবে। আমি ওর রুমে এগুলো রেখে আসব। তারপর দেখব বেচারি কেমন রিয়াকশন দেয়। বলেই হাসতে লাগল। তার এসব চিঠি নেওয়া থেকে ফুল নেওয়া এবং হাসাহাসি সবটাই দূর থেকে তীক্ষ্ণ চোখে লক্ষ্য করে আধার। মুহূর্তেই চোয়াল শক্ত করে হাত 2টো মুষ্টিবদ্ধ করল। কত বড় সাহস মেয়েটার! কত বড় সাহস মেয়েটার! অন্য কারোর থেকে লাভ লেটার, গোলাপ নেয়। আবার দাঁত বের করে হেসে হেসে কথাও বলছে। এমনকি নতুন সিমের নাম্বারটাও দিয়েছে ওই ছেলেটাকে। আচ্ছা, মেয়েটা কি ভুলে গেল সে বিবাহিত একজন? সারাদিন ঘুরে ফিরে আড্ডা দিয়ে একটি রেস্টুরেন্ট থেকে ডিনার করে সবাই ফিরে এসেছে রিসোর্টে। তখন বাজে রাত 12টা। সবাই এ সময়ে নিজ নিজ কটেজ রুমে ঘুমিয়ে থাকলেও আজ আধারের চোখে ঘুম নেই। সে তো রিসোর্টের বাইরে একটি কটেজ রুমের বারান্দার নিচে দাঁড়িয়ে আছে। তার শূন্য চোখের দৃষ্টি অদূরে খোলা বারান্দায় দাঁড়িয়ে থাকা এক রমণীর ছায়ার উপর, যে কিনা এত রাতেও জেগে থেকে হাসতে হাসতে ফোনে কারোর সাথে কথা বলতে ব্যস্ত। মেয়েটার হাসি দেখে অজান্তেই ভীষণ রাগ হল। এই বেয়াদব মেয়ে এত হাসে কেন? একটু কি ভদ্র হয়ে চুপ করে থাকা যায় না? সারাক্ষণ ইঁদুরের মতো তিরিংবিরিং করে বেড়ায়, অসহ্য। আধার অধৈর্যের মতো নিজের শার্টের 3টে বোতাম খুলে ফেলল। ভালো লাগছে না তার, সবকিছু কেমন জানি বিরক্ত লাগছে। সে চোখ বুজে লম্বা শ্বাস নিতেই পাশ থেকে শুনতে পেল, এত রাতে একজন স্টুডেন্টের বারান্দার নিচে দাঁড়িয়ে থেকে তাকে দেখা কিন্তু মানায় না ভদ্র স্যারের। আধার ঘাড় কাত করে পাশে তাকিয়ে তূর্ণ স্যারের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, ওই স্টুডেন্ট যদি হয় নিজের বউ তাহলে? তূর্ণর চোখ 2টো বড়বড় হয়ে গেল। অবাক কণ্ঠে শুধাল, মানে? আধার ওই বারান্দার দিকে ইশারা করে বলল,
ওই বেয়াদবটা আমার বউ। আর আমার বউয়ের রুমের বারান্দার নিচে দাঁড়িয়ে থাকব নাকি রুমের ভেতর থাকব, সেটাও একান্তই আমার ব্যাপার গু। আধারের কথা শুনে তূর্ণের মাথা গুলিয়ে গেল। যেই ছেলেটা ওই মেয়েটাকে সহ্য করতে পারে না, আর এখন কিনা বলছে ওই মেয়েটাই তার বউ। সিরিয়াসলি? এও সম্ভব? তূর্ণ কিছুক্ষণ চুপ থেকে অবিশ্বাস্য সুরে আওড়াল, তোর মাথা ঠিক আছে? না মানে এসব কি বলছিস? তুই না আলোকে অপছন্দ করতিস? সো হোয়াট? কাউকে অপছন্দ করলে বুঝি বিয়ে হয় না? সেটা বলিনি। কিন্তু তুই আর আলোকে বিয়ে না মানে এটা ঠিক হজম হচ্ছে না গি। আধার দুহাত প্যান্টের পকেটে গুজে মাথা উঁচু করে খোলা আকাশের দিকে তাকিয়ে জোরে শ্বাস ফেলল। তারপর তূর্ণকে তার বিয়ের কাহিনীটা শর্টকাটে বলল। সবটা শুনে মুহূর্তেই শব্দ করে হেসে উঠল তূর্ণ। দাদাজান একটা কাজের কাজ করেছে। আমি ভীষণ খুশি হয়েছি। তুই ওই বিচ্ছু মেয়েটাকেই ডিজার্ভ করিস, যে কিনা তোকে সবসময় জ্বালিয়ে খাবে। আধার শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। অতপর বিড়বিড় করে বলল, ওই বেয়াদটা অলরেডি আমাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে গি। আলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বান্ধবীদের সাথে নিচে যায় নাস্তা করার জন্য। তখন তূর্ণ স্যার এসে তাকে ডেকে নিজের সাথে নিয়ে যায়। আলো স্যারের পিছু পিছু হাঁটতে হাঁটতে খেয়াল করল, তারা একটি ভিলায় এসেছে। এটা দেখে সে অবাক কণ্ঠে বলল, স্যার, এখানে কেন নিয়ে এলেন? না মানে এখানে তো আধার স্যার রয়েছেন গু। তোমার স্বামীর কাছেই তো নিয়ে যাচ্ছি। আর কারোর কাছে নয়তো? স্যারের কথা শুনে আলো চমকে উঠল। তার মানে কি এই লোকটা জানে তাদের সম্পর্কের কথা? হতে পারে, কারণ দুজন তো পরিচিত। তাই আধার স্যার বলতেও পারেন। কিন্তু কেন বলল? এসো। আলোর ভাবনার মাঝেই তূর্ণ স্যার ডাকল। আলো আর কিছু না ভেবে চুপচাপ ভিলার ভেতরে প্রবেশ করল। তাকে যে এখন কেন এখানে নিয়ে এসেছে সেটা বুঝতে পারছে না। আর আধার স্যারই বা এতক্ষণ ধরে কি করছে? নাস্তা করতেও আসেননি। তূর্ণ স্যার একটি রুমের সামনে এসে দরজা খুলে দিলেন। আলো কপাল চুলকিয়ে ভেতরে প্রবেশ করতেই স্তব্ধ হয়ে গেল। মুহূর্তেই চোখ দুটো ছলছল করে উঠল। তার ঠিক সামনে বিছানার মাঝখানে উদম শরীরে উবুর হয়ে ঘুমিয়ে আছে আধার স্যার। নগ্নপিঠ জুড়ে ক্ষতচিহ্নগুলো তাজা হয়ে আছে। কপালের একপাশে ওয়ান টাইম ব্যান্ডেজ করা, গালে ছোট্ট একটা কাটার দাগ। আলো ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার চেষ্টা করে কাপা কাপা গলায় জানতে চাইল, কি হয়েছে উনার? এত আঘাতের চিহ্ন কেন উনার শরীরে? তূর্ণ লম্বা শ্বাস নিয়ে বলল, রাতে ওর মন ভালো ছিল না, তাই সামনের পাহাড়ে হাঁটতে বেরিয়েছিলাম। কিন্তু ভুলবশত একটা পাথরের সাথে পা বেঁধে আমি নিচে পড়ে যাওয়ার সময় ও আমাকে বাঁচিয়েছিল। আর আমাকে সাহায্য করতে গিয়ে ও নিজেই ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। তখন ওর শরীরে ওখানে থাকা ছোট ছোট পাথরে আঘাত লেগেছে। ভাগ্যিস খাদে পড়ে যায়নি গু। কথাগুলো শুনে আলোর দমটা বন্ধ হয়ে এল। ছুটে এসে বিছানার পাশে বসে কাপা কাপা হাতটা পিঠের ক্ষতস্থানে ছোঁয়াল। অন্য হাতে নিজের মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। ইস, মানুষটা কত আঘাত পেয়েছে। তখন যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে যেত তখন তার কি হতো? সে কোথায় পেত এই পচা স্যারকে? সারা জীবনের জন্য তো হারিয়ে ফেলত মানুষটাকে। ঘুমের ঘোরে মেয়েলি কণ্ঠের কান্নার শব্দ পেয়ে চট করে চোখ মেলে তাকায় আধার। শোয়া থেকে উঠে সোজা হয়ে বসতেই অনুভব করল তার বুকের মাঝে একখানা ছোট্ট শরীর আছড়ে পড়েছে, যার চোখের জলে ভিজে যাচ্ছে তার নগ্ন বুক। এই কান্নার ড্রামকে এখানে নিয়ে এসেছিস কেন? তোকে না নিষেধ করেছিলাম বলতে? আধার চোয়াল শক্ত করে তূর্ণের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল। ওইদিকে তূর্ণ কিছু না বলে দরজা লাগিয়ে দিয়ে চলে যায়। আর আধার থম মেরে বসে রইল। এখন কি নিজের নাকের চোখের জলে আমাকে গোসল করিয়ে দেবে? আলো নীরবে কেঁদে চলেছে। সে ভীষণ ভয় পেয়েছে। হয়তো নিজের প্রিয় মানুষটিকে হারানোর ভয়। তাই তো অবুঝের মতো কাঁদছে। অন্যদিকে আধার প্রচণ্ড বিরক্ত হয়। এইভাবে মরার মতো কাদার মানে কি বুঝতে পারছে না। সে দাঁতে দাঁত চেপে মেয়েটাকে নিজের কাছ থেকে সরিয়ে দিয়ে বলে উঠল, এই কাঁদছ কেন? আমি মরে গেছি? আলো আহত ভরা চোখে তাকায়। এই লোকটা কি একটু বুঝতে পারছে না তার যে কষ্ট হচ্ছে? ভীষণ ভীষণ কষ্ট হচ্ছে। সে আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে কান্না থামিয়ে চোখের পানি মুছে ওড়না টেনে মানুষটার ভেজা বুক মুছে দিতে দিতে বলল, সরি। আধার শান্ত চোখে মেয়েটার রক্তিম চোখের দিকে তাকায়।
যেখানে এখনও অশ্রু চিকচিক করছে। মেয়েটা ঠোঁট কামড়ে কান্না আটকিয়ে রাখার ফলে পুরো চেহারা লালচে হয়ে এসেছে। সরু নাকের ডগা টকটকে লাল হয়ে গিয়েছে। কান্না আটকিয়ে রাখলে যে কাউকে এতটা কিউট লাগতে পারে সেটা জানা ছিল না তার। আধার ঠোঁট কামড়ে হাত বাড়িয়ে হালকা ছুঁয়ে দিল মেয়েটার নাকের ডগা। তারপর ফিসফিসিয়ে বলল, তোমাকে এখন দেখতে ঠিক বাদরের ইয়ের মতো লাল লাগছে গি। অন্য সময় হলে এটা নিয়ে ঝগড়া শুরু করে দিত আলো। কিন্তু এখন সে নিশ্চুপ। চোখের সামনে থাকা সুন্দর মুখখানা একটু দেখে নিয়ে উঠে দাঁড়ায়, তারপর কিছু না বলে পিছনে ফিরে চলে যেতে লাগল। কিন্তু যেতে পারল না। তার আগেই চুলের বিনুনিতে শক্তপোক্ত টান পড়ল। আলো ব্যথায় আর্তনাদ করে দাঁতে দাঁত পিষে বলল, আপনার জন্য কিন্তু আমি সব চুল কেটে ফেলব। তুমি টাকলু হতে পারলে আমার কোনো সমস্যা নেই গি। ছাড়ুন। আধার বিনুনি ছেড়ে দিল। মেয়েটাকে চলে যেতে দেখে কিছু বলতে চেয়েও বলল না। কিছুক্ষণ চুপ করে বসে থেকে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে আনমনে হাসল। কারণ মেয়েটা আবারও ফিরে এসেছে। আলো এলোমেলো বিছানা সুন্দর করে গুছিয়ে রাখছে। পাশের টিটেবিলের উপর কফির মগ ও নাস্তার প্লেট, সাথে কিছু মেডিসিন এবং এইড বক্স রাখা। আধার হাতে থাকা আধভেজা তোয়ালে মেয়েটার মাথার উপর ছুঁড়ে মেরে বলল, চলে গিয়ে আবার ফিরে এলে কেন? আলো মাথার উপর থেকে তোয়ালে নামিয়ে শান্ত গলায় বলল, কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই গি। আধার কফির মগ নিয়ে চুমুক দিতে দিতে বিড়বিড় করে বলল, আমার জবাব আমাকেই? আলো বিছানায় ইশারা করে বলল, বসুন। আধার উল্টো সোফায় গিয়ে বসল। আলো দাঁতে দাঁত চেপে এইড বক্স নিয়ে এগিয়ে গেল। সে বুঝতে পারছে এই অসভ্য লোকটা তাকে ইচ্ছে করে জ্বালাচ্ছে। আলো পিঠের সকল ক্ষতস্থানে অ্যান্টিসেপটিক ঢেলে পরিষ্কার করে দিয়ে মলম লাগিয়ে দিল। তারপর সামনে এসে বসল। আধার চুপচাপ বসে থেকে কফি খাচ্ছে আর আলোকে দেখছে। আঘাত লেগেছে তার, অথচ কষ্ট হচ্ছে এই মেয়েটার। ব্যাপারটা বড়ই অদ্ভুত। আলো লম্বা শ্বাস নিয়ে কাপা কাপা হাতে মানুষটার বাম গালে মলম লাগিয়ে দিল। তারপর কপালের ব্যান্ডেজ খুলে নতুন করে আবারও ব্যান্ডেজ করে দিল। সে প্রাথমিক চিকিৎসাটুকু বাপের বাড়িতে থাকাকালীন শিখেছে। কষ্ট হচ্ছে না? আলোর কথা শুনে আধার নজর সরিয়ে বলল, তোমার মতো আমি দুর্বল নই গি। আলোতপ্ত শ্বাস ফেলে বুকের কাছে ক্ষতস্থানে মলম লাগিয়ে দিতে দিতে বলল, শক্তিশালী বলেই পাহাড় ভেঙে নিয়ে উল্টে পড়েছেন গু। খোঁচা মারছ? যা মনে হয় আপনার। আধার কিছু না বলে চুপ থাকল। আলো নিজের কাজ শেষ করে ওয়াশরুম থেকে হাত ফ্রেশ করে বাহিরে এল। তারপর নাস্তার প্লেট নিয়ে স্যারের সামনে বসে পরোটা ছিঁড়ে মাংস নিয়ে মুখের সামনে ধরল। তখনই আধার গম্ভীর কণ্ঠে বলল, হাত ভেঙেছে আমার? সামনে বাড়িয়ে রাখা আলোর হাত কাঁপল। তবুও বেহায়ের মতো ধরেই রাখল খাবার। আধার ফোঁস করে শ্বাস ফেলে চুপচাপ মুখে তুলে নিল। তারপর মনে মনে ভাবল, এই মেয়েটা এমন কেন? সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। সবাই আশেপাশে ঘুরে ফিরে এসেছে। বিকেলে দূরে কোথাও যাবে। সবাই সুন্দর প্রকৃতি উপভোগ করতে ব্যস্ত থাকলেও আজ আলোর মুখে একটুও হাসি নেই। মেয়েটা সকাল থেকে চুপ করে আছে। বান্ধবীদের সাথে ঘুরতেও যায়নি। মন খারাপ তোমার? সোহানের কণ্ঠস্বর শুনে আলো ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে বলল, উহু, ঠিক আছি আমি। চকলেট খাবে? ইচ্ছে করছে না আগে। লাঞ্চ করবে না? তুমি যাও, আমি একটু পর আসছি গু। সোহান মাথা নাড়িয়ে ওখান থেকে চলে যেতে শুরু করল। তখন আলো পিছন থেকে বলে উঠল, আশা করছি তুমি খুব শীঘ্রই তোমার প্রেয়সীকে পেতে চলেছ গু। মানে? মানে এটাই যে আমার বান্ধবীও তোমাকে একটু আধটু পছন্দ করে কি? সোহান হেসে বলল, প্রথমেই বুঝতে পেরেছিলাম গু। এখন প্রেয়সীর বান্ধবীকে না পটিয়ে নিজের প্রেয়সীকে পটানোর চেষ্টা করো গু। চেষ্টা করব। আর হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য গু। আলো হালকা হেসে বলল, ইটস ওকে সোহান গু। সোহান মুচকি হেসে চলে গেল। আলো কিছুক্ষণ চা বাগানের পাশে দাঁড়িয়ে থাকল। পিছনে ফিরতেই স্যারের সাথে দেখা হল। সে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় খেয়াল করল, লোকটা একটা বড় সাইজের ডার্ক চকলেট বাড়িয়ে দিয়েছে তার সামনে। আলো আর চোখে স্যারের শান্ত চেহারার দিকে তাকিয়ে চকলেট নিয়ে চলে গেল। হাঁটতে হাঁটতেই চকলেটের কাগজ খুলে বর্ষর কামড় বসিয়ে দিল। তারপর ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে মুচকি হেসে ছুটে ওখান থেকে চলে যায় ভেতরে।
দূর থেকে এই দৃশ্যটা তূর্ণ দেখে আধারের পাশে এসে দাঁড়িয়ে ধীর কণ্ঠে বলল, জীবনে আর যাই কর, কিন্তু কখনো মেয়েটাকে ছাড়িস না গে। আধার দুহাত প্যান্টের পকেটে গুজে স্টান হয়ে দাঁড়িয়ে থেকে চা বাগানের দিকে তাকিয়েছিল। তখন কথাগুলো শুনে ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে হঠাৎই ঘাড় কাত করে তূর্ণর দিকে তাকিয়ে বলে উঠল, ওই শ্যামা পাখিকে ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি কি সোহানকে লাইক করো? আলো রেস্টুরেন্টের ভেতর একটা ফাঁকা টেবিলে বসে থেকে নানরুটি দিয়ে পোড়া মাংস খাচ্ছিল। দেরিতে লাঞ্চ করার ফলে এখন একা একা বসে থেকে খেতে হচ্ছে, কারণ সবাই অলরেডি খেয়ে দিয়ে রেস্ট নিতে চলে গিয়েছে। বিকেলে তারা লাওয়াছড়া জাতীয় উদ্যানে যাবে। সে যখন একমনে বসে থেকে মাংস চিবোচ্ছিল, তখন আধার স্যার কই থেকে এসে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। আলো বর্বর চোখে তাকিয়ে মুখের খাবার শেষ করে বলল, আমি কেন ওই চাশমিশকে পছন্দ করতে যাব? তাহলে গতকাল ওর থেকে ফুল চিঠি নিলে কেন? আলো কিছু বলতে গিয়েও থেমে গেল। তারপর কিছু একটা ভেবে দাঁত কেলিয়ে বলল, আপনি কি জেলাসমি খান? আধার খান আর জেলাস? তাও তোমাকে নিয়ে? সিরিয়াসলি মিস কালো? পুরো দুনিয়া উল্টে গেলেও আধার খান কখনো তোমাকে নিয়ে জেলাস ফিল করবে না। ওই অপশনটাই নেই আমার মাঝে। সো এসব ফালতু চিন্তাভাবনা বাদ দাও। আরে আপনি এত রাখছেন কেন? আমি তো মজা করছিলাম গু। তোমার এই সো কোল্ড মজা তোমারই কাছে রাখো। আলো বিরক্তিতে খাবার খেতে লাগল। তখন একজন ওয়েটার এসে হাঁসের কালা ভুনা দিয়ে যেতেই আধার দাঁতে দাঁত চেপে বলল, এই বেয়াদব মেয়ে, তোমার না এতে অ্যালার্জি আছে? তাহলে আবার কোনো শর্মে এটা অর্ডার দিয়েছ? খাওয়ার পর কি হসপিটালে যাওয়ার মতলব করেছ? নাকি আমাকে জ্বালানোর? আলো হা করে তাকিয়ে থেকে বলল, আপনি এইভাবে কথায় কথায় ছাদ করে উঠছেন কেন? আশ্চর্য। তুমি কাজই এমন করেছ তাই। কি করেছি আমি? আধার ঝুঁকে এক হাতে মেয়েটার নরম দুগাল চেপে ধরে চোখে চোখ রেখে বলল, এমন কিছু যেটা তোমার করা একদম উচিত হয়নি মিস কালো। গালের ব্যথায় আলোর চোখ দুটো ছলছল করে উঠল। সে নাক টেনে বলল, এমনভাবে বলছেন যেন আমি আপনার বুকে নিয়ে ভেগে গেছি। আধার কিছু বলতে যাবে, তখনই তার নজর যায় মেয়েটার রক্তিম ঠোঁটের উপর। দুগাল চেপে ধরার ফলে ঠোঁট জোড়া কিঞ্চিত ফাঁক হয়ে আছে। লোভনীয় ওষ্ঠপুটের দিকে তাকিয়ে থেকে আধার কপাল কুঁচকায়। কিছুদিন আগেই এই বেয়াদব ঠোঁট জোড়া ছুঁয়েছিল তার গাল। এটা মনে হতেই সে চট করে গাল ছেড়ে সোজা হয়। তার ঘুমের সুযোগ নিয়ে যে এই অসভ্য মেয়েটা আর কি কি করে কেহ জানে। গাল ছাড়া পেতেই আলো এক হাতে নিজের গাল ডলতে ডলতে বিড়বিড় করে বলল, হাত যেন নয়, আস্ত একটা লোহা। আধার ঘাড় কাত করে মেয়েটার গালের দিকে তাকায়, যেখানে ধরেছিল সেখানে লাল হয়ে গেছে। মেয়েটাকে দেখতে এখন মন্দ লাগছে না, বরং কিউটি লাগছে। আমাকে বকাবকি করা হয়ে গেলে এখন বসে থেকে লাঞ্চ করুন গো। আধার নিজের হাতঘড়ির দিকে তাকায়। 2:30 বেজে গিয়েছে। তাই সে কথা না বাড়িয়ে মেয়েটার পাশের চেয়ারে বসল। আলো হাঁসের মাংস খেতে গেলে স্যারের চোখ রাঙানো দেখে আর খাওয়ার সাহস পেল না। বদমাইশ লোকটা এমনভাবে তাকিয়ে আছে যেন সে হাঁসের মাংস নয়, বরং বিষ খেতে যাচ্ছে। আলো এক বুক কষ্ট নিয়ে হাঁসের মাংসের প্লেট স্যারের দিকে এগিয়ে দিল। শুধু শুধু খাবার নষ্ট করার কোনো মানে হয় না। আধার মেয়েটার জন্য চিকেন চাপ আর কাবাব অর্ডার করল। খাওয়ার এক ফাঁকে খেয়াল করল মেয়েটার ঠোঁটের কোণে খাবার লেগে আছে। অথচ মেয়েটার সেদিকে কোনো হুঁশ নেই, সে তো একমনে খেতে ব্যস্ত। আধার তপ্ত শ্বাস ফেলে টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মেয়েটার ঠোঁটের কোণ মুছে দিল। এতে আলোর চোখ দুটো বর্বর হয়ে যায়। পর মুহূর্তে স্যারের চোখের আড়ালে ঠোঁট কামড়ে মিটমিট করে হাসল। এই লোকটা যতই তার সাথে রাগারাগি বকাবকি ঝগড়া করুক না কেন, দিন শেষে এই পচা মানুষটাই তো তার খেয়াল রাখে, যত্ন করে। আর এতেই সে ভীষণ খুশি। আলো আশেপাশে নজর বুলিয়ে নিয়ে পোড়া মাংস তুলে স্যারের মুখের সামনে ধরল। এটা নিয়ে না আবার লোকটা এখন তেরামি শুরু করে। আধার এক পলক তাকিয়ে বিড়বিড় করে বলল, আমাকে দেখে তোমার বাচ্চা মনে হয়? একটু সুযোগ পেলেই তুলে খাওয়াও। আপনাকে খাওয়াতে আমার ভালো লাগে তাই। আধার ফোঁস করে শ্বাস ফেলে মেয়েটার হাত ধরে মাংস মুখে নেওয়ার সময় জোরসে কামড়ো বসিয়ে দিল। আলো হকচকিয়ে উঠে চট করে হাত সরিয়ে নিয়ে ছলছল চোখে তাকায়। এই লোকটা তার সাথে এমন করে কেন? অন্যদিকে আধার আড়ালে নিঃশব্দে হাসল। তার কেন জানি মেয়েটাকে জ্বালাতে ভালোই লাগে। হয়তো একটু বেশি। আই হোপ
নেক্সট টাইম আর তুলে খাওয়ানোর চেষ্টা করবে না গে। স্যারের কথা শুনে আলো নিজের লাল হয়ে ফুলে ওঠা আঙুলের দিকে তাকায়। আগের বারেরও লোকটা এইভাবে কামড় মেরেছিল, কিন্তু আজকে একটু জোরেই মেরেছে। কেমন চিনচিনে ব্যথা হচ্ছে। আলো দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনাকে নিজ হাতে খাওয়ানোর বিনিময়ে যদি আঘাত পেতে হয় তাহলে সেটাই সই। তবুও আমি হাল ছাড়ব না। আধার অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করে ধীর কণ্ঠে জানতে চাইল, কেন আমার মতো খারাপ লোকের কাছে থাকো? কে বলেছে আপনি খারাপ? খারাপ না হলে তোমাকে কষ্ট দেই? আলো হেসে বলল, আমাদের সম্পর্কটা একটু অদ্ভুত স্যার, যেখানে আমরা কেউই একে অপরের পিছনে না লেগে থাকতে পারি না। আর আমি কি ভালো নাকি? মনে নেই আপনার? একবার আমার জন্য আপনি ড্রেনে পড়েছিলেন। আধার ঠোঁট কামড়ে হাসল। তারপর বলল, ভাগ্যিস ওই দিন তোমাকে থাপ্পড় মারিনি। শুধু আমার স্টুডেন্ট হওয়ায় বেঁচে গিয়েছিলে। আর এখন? এখন অমন করলে সোজা মাথায় তুলে আছাড় মারব। আলো চোখমুখ কুঁচকে বলল, আপনি কখনো ভালো হবেন না, তাই না? আধার মাথা নাড়িয়ে বলল, উহু, কখনোই না। পরন্ত বিকেলের দিকে সবাই লাওয়াছড়া জাতীয় উদ্যানে ঘুরতে এসেছে। এটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং বৈচিত্র্যময় বনাঞ্চলগুলোর মধ্যে একটি। এখানকার বনের ভেতরে সূর্যের আলো খুব কম পৌঁছায়, কারণ এখানে গাছের কয়েক স্তরের বিন্যাস রয়েছে। ফলে বাইরের তাপমাত্রার চেয়ে বনের ভেতরটা অনেক বেশি শীতল ও শান্ত। এখানে সেগুন, লোহাকাঠ, আগর, গর্জন এবং চাপালিশের মতো বিশাল বিশাল সব গাছ রয়েছে। বনের গাছে গাছে ঝুলে থাকা লতাগুল্ম এবং বুনো অর্কিড একে একটি আদিম বনের রূপের মতো লাগছে। বনের ভেতর দিয়ে ছোট ছোট অনেক বালুময় পানির ধারা বয়ে গেছে, যা পরিবেশকে আরও জীবন্ত করে তুলেছে। বনের সৌন্দর্যের চেয়ে বেশি গা ছমছমে পরিবেশ দেখে আলো কিছুটা ভরকায়। কারণ যেখানেই নজর যাচ্ছে সেখানেই শুধু ঘন জঙ্গল আর ঘন জঙ্গল। আশেপাশে ছোট ছোট পাহাড়ও দেখা যাচ্ছে। তাদের সাথে কয়েকজন এখানকার গাইড এসেছে। তাদের নিদর্শনায় সবাই বনের ভেতরে ঢুকবে এবং চারপাশে ঘুরে দেখবে। নয়তো ঘন জঙ্গলের ভেতর পথ হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সে আশেপাশে তাকাতে তাকাতে বান্ধবীদের থেকে দূরে সরে গেল। মূলত সে একজনকে খুঁজছে কিছু বলার জন্য। আমি সোহানকে পছন্দ করি না স্যার। আধার এক জায়গায় দাঁড়িয়ে থেকে ফোনের নেটওয়ার্ক খুঁজছিল। তখন মেয়েটার কথা শুনে পাশে তাকায়। আজ মেয়েটা আকাশি রঙা গাউন পরেছে, যেটা বাতাসের তালে তালে দুলছে। আলো আশেপাশে তাকিয়ে আবারও বলল, ওইগুলো চিঠি ফুল তামান্নার জন্য ছিল। আসলে সোহান তামান্নাকে ভালোবাসে, কিন্তু বেচারা ভয়ে বলতে পারছিল না। তাই আমার সাথে ভাব জমিয়েছিল যেন আমি তাকে সাহায্য করি। বোকা ছেলেটা জানতি না তাকে তামান্নাও মনে মনে পছন্দ করে। আর আমি ওইগুলো তামান্নার রুমে রেখেছিলাম। তারপর ফোনে তাকে সবটা জানিয়েছি। আধার কিছুক্ষণ চুপ থেকে বলল, তো এসব আমাকে বলছো কেন? তুমি কাকে পছন্দ করবে নাকি করবে না সেটা তোমার ব্যাপার। এতে আমার কি? আমি চাই না অহেতুক আপনি আমাকে ভুল বুঝুন গু। আমি ভুল বুঝলাম নাকি বুঝলাম না, এতে তোমার কি? অনেক কিছু গু। আলো গোমরা মুখে বলল। আর আধার শান্ত চোখে তাকিয়ে রইল। তারপর ধীর কণ্ঠে আওড়াল, আমার চোখের আড়াল হবে না আজও। আলো কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কেন? তুমি যেই বিচ্ছু মেয়ে তাতে দেখা যাবে জঙ্গলের ভেতর হারিয়ে গেছ। তারপর কোনো জীবজন্তুর পেটে গিয়ে বসে আছো। তখন দাদাজান আমাকে বলবে আমি তোমাকে মেরেটেরে কোথাও একটা গুম করে দিয়েছি। সো এই রিস্ক নিতে চাচ্ছি না আমি, আর না বিনা দোষে জেলে যেতে চাই। আলো শব্দ করে হেসে উঠে বলল, বলা তো আর যায় না, এটাই আমাদের শেষ দেখা। আর কখনো আপনার সাথে খান বাড়িতে ফিরলাম না। তখন ব্যাপারটা কেমন হবে? নিশ্চয়ই আপনি খুশি হবেন। মেয়েটার হেয়ালি কেন জানি আধারের পছন্দ হল না। সে চোখ পাকিয়ে তাকাতেই আলো দাঁত বের করে বলল, আরে রাগ করবেন না, মজা করছিলাম। আমি কিন্তু এত সহজে আপনার পিছু ছাড়ছি না। আচ্ছা, আপনি এখানে দাঁড়িয়ে থেকে নেটওয়ার্ক খুঁজুন, আমি একটু ঘুরে আছি। বাই বাই স্যার। একথা বলে আলো পিছনে ফিরতেই আধার খপ করে তার হাতের বাহু চেপে ধরল। তারপর নিজের সাথে মেয়েটাকে টেনেটুনে নিয়ে যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলে উঠল, যেতে হবে না কোথাও। বনের গভীরে যাওয়ার জন্য ৩ ঘণ্টার দীর্ঘ ট্রেকিং ট্রেইল নেওয়া হয়েছে। সবাই ৪টে আলাদা আলাদা দলে ভাগ হয়েছে।
প্রতিটা গ্রুপে একজন করে গাইড, শিক্ষক ও 10 জন স্টুডেন্ট। বনের ভেতর পা রাখতেই প্রথমে নাকে এল ভেজা মাটি আর বুনো লতাপাতার একটা সতেজ ঘ্রাণ। আকাশ দেখার কোনো উপায় নেই, কারণ মাথার উপর 100 বছরের পুরনো বিশাল বিশাল সেগুন, গর্জন আর চাপালিশ গাছের ডালপালা একে অপরের হাত ধরে চাঁদোয়া বানিয়ে রেখেছে। সূর্যের আলো সেই ঘন পাতা চিরে নিচে নামতে পারে না বললেই চলে, কেবল ছোট ছোট আলোর রেখাতল এয়ারের মতো অন্ধকার ভেদ করে মাটির উপর আছড়ে পড়েছে। সকলে সাবধানে হাঁটছে আর বড় বড় চোখে চারপাশ দেখছে এবং ছবি তুলছে। তাদের সামনে গাইড হাঁটছে আর সবার পিছনে হাঁটছে আধার স্যার। আলো যেটাই দেখছে সেটারই ছবি তুলে নিচ্ছে। একটা রঙিন প্রজাপতি দেখে থেমে গেল। পা টিপে টিপে বাঁকা পথে গিয়ে ছবি তুলে নিল। কারণ প্রজাপতিটা একটা ছোট গাছের পাতার উপর বসেছে। চর্তুপাশে নিস্তব্ধতা ছেয়ে আছে। ঝিমি পোকার একঘেয়ে ডাক বনের নিস্তব্ধতাকে আরও গম্ভীর করে তুলেছে। হঠাৎ দূরে কোথাও কোনো গাছের মগডালে শুনতে পাওয়া গেল হুক্কু হুক্কু শব্দে উল্লুকের ডাক, যা এই বনের সবথেকে পুরনো আদিম গান। গাছের ডালে ডালে হনুমানের লাফালাফি আর শুকনো পাতার উপর দিয়ে কোনো বুনো প্রাণীর দৌড়ে যাওয়ার খসখস শব্দে সবার হৃদস্পন্দন বাড়িয়ে দিল। ওই যে দেখা যায় তোমার মতো আরেকজনকে গি। পিছন থেকে স্যারের কথা শুনে আলো চমকে উঠে ডান দিকে তাকায়। গাছের মগডালে একটা বাদরের বাচ্চা বসে থেকে লেজ নাড়াচ্ছে। তার মানে এই লোকটা ওই বাদরের সাথে তাকে তুলনা করল। আলো পিছনে ফিরে দাঁত কিরমির করে বলল, আমাকে দেখে আপনার বাদর মনে হয়? বাদর ছাড়াও আরও অনেক কিছুই মনে হয় মিস। কালো এই আপনার কালো কালো ডাকে না জানি আমি সত্যি সত্যিই কবে কালো হয়ে যাই। নো প্রবলেম, কালো হলেও চলবে গি। আধার বিড়বিড় করল। তবে সেটা শুনতে পেল না আলো। সে তো একটা পাখির ছবি তোলার জন্য গাছের দিকে ছুটেছে। তখন আধার সাবধান করে বলল, এখানে কিন্তু অনেক জোক রয়েছে। দেখে শুনে চলাফেরা করোক। সবাই জঙ্গলের গভীরে প্রবেশ করেছে। আধারের তীক্ষ্ণ দৃষ্টি সবার উপর থাকলেও বেশিরভাগ আলোর উপরই থাকছে। কারণ এই মেয়েটা অঘটন ঘটাতে ওস্তাদ। এখানকার সবাই যথেষ্ট ম্যাচিউর হলেও এই মেয়েটা ভীষণ বাচাল। সে তো প্রথমে মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরেই আসতে চায়নি। কিন্তু মেয়েটা কানের কাছে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে মাথা খেয়ে নিচ্ছিল তার। তাই তো বাধ্য হয়েই নিয়ে এসেছে। আর এখন চোখে চোখে রাখার চেষ্টা করছে। নয়তো এই মেয়ের কিছু হলে তার দাদাজান তাকে আবার আস্ত রাখবে না। সব দোষ তার ঘাড়ের উপরই এসে পড়বে। কোথাও তার একটু শান্তি নেই। কেন যে মেয়েটাকে ট্যুরে নিয়ে এসেছিল কে জানে। শালুক ঘুরছিল আর ক্যামেরা দিয়ে এটা সেটার ছবি তুলছিল। তখন সে গাছের ডালে একটা সাপ দেখে ভয় পেয়ে ছুটে এসে স্যারের বাহু আঁকড়ে ধরল। শরীরে অন্য মেয়ের স্পর্শ অনুভব করতেই আধারের চোয়াল শক্ত হল। অন্যদিকে এই দৃশ্য দেখতে দেখতে হাঁটছিল আলো। সামনে ফিরতেই গাছের সাথে ধরাম করে বাড়ি খেল। মেয়েটা সামান্য আর্তনাদ করে বাম হাতে নিজের কপাল চেপে ধরল। আধার এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে ছুটে এল আলোর কাছে। মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে দেখে ফর্সা কপালটা কালচেলাল হয়ে ফুলে গেছে। বেশ জোরেই আঘাত লেগেছে। এই তুমি কানা? চোখে দেখতে পাও না? সবসময় কিছু না কিছু করে নিজেকে হার্ট না করে শান্তি পাও না? এখন কপালের মাঝে আলু গজিয়ে তৃপ্তি পেলে? আলো চোখের পানি মুছে নাক টানল। সে কি ইচ্ছে করে ধাক্কা খেয়েছে নাকি আশ্চর্য? সব দোষ এই পচা গাছটার। এখানে কে দাঁড়িয়ে থাকতে বলেছিল? যদি না থাকত তাহলেই তো সে আর ব্যথা পেত না। সঙ্গে করে ব্যাগে প্রাথমিক চিকিৎসার বক্স নিয়ে আসা হয়েছিল। আধার একজনের থেকে সেটা নিয়ে মলম আর ওয়ান টাইম টেপ বের করে আনল। তারপর মেয়েটার কপালে গজানো আলুতে লাগিয়ে দিয়ে বিড়বিড় করল, রিসর্টে ফিরে এই আলুর চপ করে খেও। আলো খ্যাক করে বলল, আর আপনাকে আমি ব্যাঙের চপ করে খাওয়াবো, অসভ্য লোক কোথাকার। একথা বলে আলো হনহনিয়ে চলে গেল। আধার ঠোঁট কামড়ে পথ অনুসরণ করতে চেয়েও থেমে যায়। পিছনে ঘাড় ঘুরিয়ে শালুকের উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, আমার থেকে দূরত্ব বজায় রাখুন। অর ডোন্ট টাচ মি। অপমানে শালুকের চেহারা রক্তিম হয়ে এল। তবে কিছু না বলে ওখান থেকে চলে গেল। হাঁটতে হাঁটতে হঠাৎ বনের বুক চিরে চলে যাওয়া সেই বিখ্যাত রেললাইনের সামনে গিয়ে সবাই থমকে দাঁড়ায়। দুই পাশে ঘন বন, মাঝখানে চলে গেছে পাথুরে রেললাইন। মনে হবে এই বুঝি দূর থেকে কুচিকচিক শব্দে একটা ট্রেন, সকল নিস্তব্ধতা আর সবুজ চিরে সামনে হাজির হবে। আবছা অন্ধকারের মাঝে সবাই রেললাইনে হাঁটছে আর ফটোশ্যুট করছে।
কিছুক্ষণ পরই এখান থেকে বেরিয়ে যাবে। কারণ রাত হতে আর বেশি দেরি নেই। আলোর পা জোড়া ব্যথায় টনটন করছে। তাই সে রেললাইনের উপর বসল। লং হ্যান্ডব্যাগ থেকে চকলেট বের করে খেতে খেতে আশেপাশে তাকায়। তামান্না সোহানের সাথে গল্প করছে। আর শালুক ফারাহকে ছবি তুলে দিচ্ছে। নির্ঝর তার গার্লফ্রেন্ডের সাথে অন্য দলে। সাথে মারুফও আছে। আলো কিছুক্ষণ আরাম করে উঠে দাঁড়ায়। আশেপাশে স্যারকে কোথাও দেখা গেল না। এতে কপাল কুঁচকে গেল তার। এই লোকটা আবার কই হারাল? এক মিনিট কোনো বিপদে পড়ল না তো? এটা ভাবতেই আলো ছুটে চলল জঙ্গলের ভেতরে। কিছু দূর এগিয়ে যেতেই দেখতে পেল আধার স্যার এদিকেই আসছে। মানুষটাকে সুস্থ অবস্থায় দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। সে তো একটুর জন্য ভয় পেয়ে গেছিল। ভূতের দাদার মতো কোথায় হারিয়ে গিয়েছিলেন হ্যাঁ? আধার সামনে হাঁটতে হাঁটতে ধীর কণ্ঠে বলল। এখন কি তোমাকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে? আলবাত দিতে হবে। বলুন কই গেছিলেন? গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম গো। আমাকেও নিয়ে যেতেন। আমিও একটু আপনার প্রেয়ারের গার্লফ্রেন্ডকে দেখতাম। আধারের পা জোড়াস্লথ হয়ে যায়, সে চট করে পিছনে ফিরে দাঁতে দাঁত চেপে বলল। এখন কি তোমাকে আমার পার্সোনাল কাজের মধ্যেও নাক গলাতে হবে? আলো কপাল কুঁচকে জিজ্ঞেস করল। পার্সোনাল কাজ মানে? মূত্রত্যাগ করতে গিয়েছিলাম। এখন ভাবছি আবারও যাব। তা তুমি যাবে? চাইলে আসতে পারো। বিকস আই ডোন্ট মাইন্ড। আলো কি বলবে ভাষা খুঁজে পেল না। সে তো লজ্জায় এতিয়তি তাকাতে তাকাতে চট করে পাশ কাটিয়ে কেটে পড়ল। আজকাল এই অসভ্যের মুখে কিছুই আটকাচ্ছে না। যেটা মুখে আসছে ওটাই নির্লজ্জের মতো বলে দিচ্ছে। আচমকা একজন মেয়ে পড়ে গিয়ে আঘাত পাওয়ার ফলে তাকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে গেল। পা থেকে ব্লিডিং হচ্ছে। আধার সবার উদ্দেশ্যে বলে তারা এখনই জঙ্গল ছেড়ে বেরিয়ে যাবে। তাই কেউ দূরে যেন না যায়। ইনজুরি মেয়েটাকে নিয়ে যাওয়ার সময় আবারও সবাইকে সাবধান করল। কারণ রাত প্রায় হয়ে এসেছে। এখন এখানে থাকাটা সেফ নয়। ওয়াও, কত সুন্দর অর্কিড! শালুক একটা বিরল অর্কিড দেখে ফোন নিয়ে ছুটে জঙ্গলের ভেতরে গেল। তার সাথে আলোও ছিল। মেয়েটা বারবার যেতে মানা করল। কারণ সবাই এগিয়ে গেছে সামনে। আলো বিরক্তিতে মুখ দিয়ে বর্গীয় শব্দ বের করল। সামনে এগোতে চেয়েও পারল না। এই মেয়েটাকে একা ফেলে কখনো যেতে পারবে নাকি? পারবে না। আলো এগিয়ে এসে বান্ধবীর উদ্দেশ্যে বলল। চল এখন, নয়তো স্যার বকা দিবে গু। শালুক মাথা নাড়িয়ে বলল। হুম, চল চল। তারা সামনে ফিরতেই চমকে উঠল, কারণ সামনেই বিশাল দেহির বুনো শূকর রয়েছে। তাদের দিকে কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে। আলো শালুক ভয়ে শুকনো ঢোক গিলে একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। তারা চিৎকার দেওয়ার আগেই বনের সব নিস্তব্ধতা চিরে বুনো শূকরটা চিৎকার করে উঠল, তারপর ছুটে আসতেই দুইজনে দৌড় মারল। শালুক গ্রামের মেয়ে হওয়ায় সে খুব অনায়াসে গাছে উঠতে পারে। আর আজ এটারই ফায়দা হল। সে সবকিছু ভুলে টুলে ছুটে এসে একটা ছোটখাটো গাছের উপর উঠে গেল। অন্যদিকে আলো প্রাণপণে দৌড়াচ্ছে। বারবার চিৎকার করে আধার স্যারকে ডাকছে। সে কিছুতেই ওই বুনো শুকরের গুতা খেতে চায় না। ছুটতে ছুটতে একসময় পাথরের সাথে তার পা বেঁধে গেল। মেয়েটা কিছু বুঝে ওঠার আগেই সে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢাল দিয়ে গড়িয়ে নিচে পড়ে যায়। তবে সে সরাসরি নিচে থাকা লেকের পানিতে পড়ে না, বরং লেকের সাথে মিশে থাকা একটি পাথুরে ঢিলায় গিয়ে পড়ল। এবং তার গোড়ালি মচকে যায়। শরীরের ও পায়ের অজস্র যন্ত্রণায় আলো ঘুমিয়ে উঠল। পরনের পোশাক ছিঁড়ে গিয়ে নাজেহাল অবস্থা মেয়েটার। ধারালো পাথর লেগে যেখানে সেখানে চামড়া ছিঁড়ে গিয়েছে। কপাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে। আলো আধলধ চোখে তাকিয়ে নির্বে কেঁদে উঠল। শরীরটা থেতলে গিয়ে ব্যথায় শেষ হয়ে যাচ্ছে তার। সামান্য ওঠারও শক্তি নেই। মনে হচ্ছে কেউ সব শক্তি শুষে নিয়েছে। চোখের সামনে শুধুই অন্ধকার আর অন্ধকার দেখছে। সে একটু নড়াচড়া করতে গিয়ে অনুভব করল তার পেটের উপর দিয়ে কিছু একটা বেয়ে চলে গেল। আচমকা বরফের মতো ঠান্ডা স্পর্শে তার সর্বাঙ্গ কেঁপে উঠল। কয়েক মিনিটের মতো নিঃশ্বাস আটকে মরার মতো পড়ে রইল। তারপর আবারও কিছু একটা অনুভব করে মুহূর্তেই পুরো জঙ্গল কাঁপিয়ে চিৎকার করে উঠল। আধার স্যারর গল্প ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের পর্ব পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যান।